ওকে, আজকে ক্লাসে সবাইকে স্বাগত। তোমাদের এই ক্লাসের ভিডিও থাকবে ইউটিউবে। হ্যাঁ, বিগত ভিডিওগুলো তোমরা দেখছো, দেখলাম অনেকেই, প্রায় 1800 জন দেখেছে। আর আজকে অ্যাসাইনমেন্ট তোমরা দেখছো, যে অ্যাসাইনমেন্টে তোমাদের নাম হলো জৈব যৌগের বন্ধন বিভাজন এবং অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। আর নির্দেশক তোমরা দেখতে পাইছো, নির্দেশক আছে হলো বন্ধনের 4টা নির্দেশক। হ্যাঁ, যেভাবে থাকে আর কি। 4টা নির্দেশক আছে এবং এদের নাম দেওয়া আছে। ওকে, হ্যাঁ, কোনটাতে কত মান হবে, কিভাবে লিখতে হবে। তা তোমাদের সব বইয়ে, বিশেষ করে আমি ইম্পর্টেন্ট কথাটা বলে দিই যে ক্ষয়ের অ্যান্সারটা সব বইয়ে নাই। বেনজিন ও টলুইনের 2টি করে প্রস্তুতি সমীকরণ সহ উপস্থাপন, আর এটা দিতে হবে। এটা ইন্টারনেটে পাওয়া যাবে। হ্যাঁ, আর সবাই মিউটে গেলে ভালো হয়। হ্যাঁ, কিছু শোনাই তো যাচ্ছে না। আমি কিছু বলতেছি না। এখন শোনা যাচ্ছে? একজন আনমিউট করে বলো। জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আর সবাই মিউটে থাকবে, যখন কথা বলবে তখন কথা বলবে। তো এখন আমরা যেটা শিখবো সেটা হলো যে আমাদের এই সবাইকে তো পারমিশন দিতে হচ্ছে, এজন্য একটু সময় লাগতেছে। তো আমরা এই এটা নিয়ে আলোচনা তো করবোই। আর তোমাদের কভার পেজ ডিজাইন যেভাবে আছে ওইভাবেই আছে, ওইটা কোনো চেঞ্জ হয়নি। আর যা যা লেখা লাগবে কভার পেজে, গত ক্লাসে আমি বলছি, ওইটা ভিডিও দ্বারা দেখছো বা আজকে ক্লাস দ্বারা দেখবে। ক্লাস রোল, মোবাইল নম্বর, রাজশাহী, রেজিস্ট্রেশন নাম্বার, এগুলি সবকিছু লিখতে হবে। হ্যাঁ, হলো তোমার বিষয় কোড 177, এই আর অ্যাসাইনমেন্ট ক্রমিক নম্বর 4, অ্যাসাইনমেন্টের শিরোনাম জৈব যৌগের বন্ধন বিভাজন, অ্যারোমেটিক যৌগের প্রস্তুতি ও বিক্রিয়া। আর মূল্যায়নকারী ঘর ফাঁকা রাখবে। নিচের দ্বিতীয় অংশটা তোমাদের পূরণ করে দিতে বলা হচ্ছে এখন। তোমরা ওইটা পূরণ করে দিবে। হ্যাঁ, যথাযথভাবে যেগুলি যেগুলি তোমাদের লেখা আছে। আর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা তোমরা জানো, 119246। এটা মনে রাখা সহজ বুদ্ধি বলছিলাম, যে 92 অর্ধেক হচ্ছে 46। হ্যাঁ, 46 দ্বিগুণ হচ্ছে 92। আমি এইভাবে মনে রাখি। হ্যাঁ, তাহলে তোমরা ওইভাবে মনে রাখবে। আর হলো তোমাদের এই আর বাকি রেজিস্ট্রেশন নাম্বারটা লিখে দিবে, রোল নাম্বার লিখতে হবে না। এই আর 3টে স্থানে স্টেপলার করতে বলছি, এর আগে বলছিলাম, সেটা তোমরা করে দিবে। কাচি চিহ্নের উপরে একটি ও কাচি চিহ্নের নিচে 2টা। এখানে কাচি চিহ্ন আছে, কাচি চিহ্নের উপরে একটা আর কাচি চিহ্নের নিচে 2টা, কারণ যে কাচি চিহ্নের নিচের গুলো তোমাদের বোর্ডে চলে যাবে। আর বাকি নির্দেশনা গতবারে যা ছিল তাই, নির্দেশক উল্লেখ করে, নির্দেশক উল্লেখ করে তার নিচে কাজসমূহ লিখতে হবে। প্রতিটি পৃষ্ঠাতে পৃষ্ঠা নম্বর দিতে হবে, শেষ পৃষ্ঠাতে সমাপ্ত লিখতে হবে। দিস ইজ দ্য নির্দেশনা তোমাদের জন্য। এখন আমরা আজকে যে ক খ গ ঘ যে 4টা নির্দেশক আছে, এটা নিয়ে আলোচনা করব, যেটা তোমাদের আকর্ষণীয় বিষয়, কি পয়েন্ট। হ্যাঁ, নির্দেশক কয়ে তোমাদের যেটা আছে সেটা আমরা একটু দেখি।
নির্দেশক কয়ে, এটা পৃষ্ঠা নাম্বার 1-এ যাবে, প্রথম পৃষ্ঠাতে। হ্যাঁ, নির্দেশক কয়ে আছে বন্ধনের সুষম ও বিষম বিভাজন। দুইটা কথা বলা আছে, সুষম আর বিষম বিভাজন। আর বলা আছে হলো তোমার মুক্তমূলক, তারপরে দেখা আছে কার্বোক্যাটায়ন, তারপরে আছে কার্বানায়নের স্থিতিশীলতা ব্যাখ্যা। তাহলে আমাদের এখানে আমাদেরকে দেখতে হচ্ছে বন্ধনের সুষম বিভাজন বলতে আমরা কি বুঝি। তা বন্ধনের সুষম বিভাজন বিষয়টা এটাও আবার সব বইয়ে নাই, বুঝছো? এটা একটু তোমাদেরকে বের করতে হবে। আমি কয়েকটা বই থেকে কিছু অংশ আনছি, সেটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধনের সুষম সমযোজী বন্ধনের বিভাজন প্রকৃতি বা ধরন। হ্যাঁ, বিভাজন প্রকৃতি বা ধরন তোমাদের বইয়ে লেখা আছে, সরাসরি এইভাবে দেওয়া আছে একটা বইয়ে। সুষম বিভাজন সংজ্ঞা টঙ্গা দেওয়া আছে যে বিভাজনের ফলে সৃষ্ট ইলেকট্রন জোড় বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুতেই সমভাবে বণ্টিত হয়। এটা বিভাজনের ফলে যেটা হইতেছে, এতে এতে মুক্তমূলক তৈরি হয়। যাই হোক, একক ইলেকট্রন বিশিষ্ট কণা তৈরি হচ্ছে। তা সুষম বিভাজনের ফলে এটা হয়, এটা তোমরা লিখবে, যেটা পারো সেটা লিখবে। আর বিষম বিভাজন হলো বন্ধনের ইলেকট্রন দুইটা বিভিন্ন মানে যে কোনো পরমাণুতে চলে যাচ্ছে, এটা বিষম বিভাজন। এখানে যে বন্ধনের বিভাজনের ফলে বন্ধনের ইলেকট্রন জোড় বন্ধনে আবদ্ধ পরমাণু দুটি যে কোনো একটির দিকে সম্পূর্ণরূপে স্থানান্তরিত হয়, এটা বলা হয় বিষম বিভাজন। হ্যাঁ, এর ফলে ধনাত্মক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। আর এই হলো বিষয়, যেদিকে তোমার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেই দিকে তুমি বন্ধনের ইলেকট্রন জোড়া চলে যাবে। এইভাবে একটা বইয়ে দেয়া আছে। আরো অন্যান্য বইয়ে দেওয়া আছে, আমি একটু দেখাই আরেকটা বইয়ে কি দেওয়া আছে। তো তোমরা এখান থেকে কালেক্ট করে, আমি এটা তো দিয়ে দিব তোমাদের গ্রুপে। আমি একটা বইয়ের নিচে পৃষ্ঠা দিলাম। সুষম বিভাজন এইভাবে আগে 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 চিত্রটা ছিল এই যে এরকম দুই দিকে তীর চিহ্ন দেওয়া ছিল, এখানে একটু আলাদা করে বলছে, এই একই কথা কিন্তু একই রকম। হ্যাঁ, আর বিষম বিভাজনের ছবি তারা দিছে, সেটা হলো সুষম বিভাজন আর বিষম বিভাজন। তাহলে এই জিনিসটা তোমাদেরকে লিখতে হবে পরীক্ষার খাতায়, এই তোমাদের খাতায়। তাহলে সুষম বিভাজন বিষম বিভাজন নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা এটা বুঝতেই পারতেছো। স্যার এইটুকু লিখলে আর কোনো কিছু অ্যাড করা লাগবে কি? না না, কিছু অ্যাড করতে হবে না, শুধু বিষম বিভাজন সুষম বিভাজন একটা বিক্রিয়া লিখবা আর একটা সংজ্ঞা দিবা, বা শেষ, আর কিছু লেখা লাগবে না। হ্যাঁ, এটা কে কথা বললো, কে? নাদিম মাহমুদ নাকি স্যার নাফিস। নাফিস? নাফিস ফুয়াদ নেতা। স্যার উদাহরণ দিলেই তো হচ্ছে। উদাহরণ তো দেওয়া হচ্ছে, খালি সমীকরণটা লিখবা, এবি দিয়ে সমীকরণটা লিখবা। আর এটাতে একটুখানি বলি যে এটার মাধ্যমে কার্বোক্যাটায়ন বা কার্বনায়ন তৈরি হয়। যদি তোমার এই কার্বনের সাথে কার্বনের যদি সুষম বিভাজন বিষম বিভাজন ঘটে, হ্যাঁ, তাহলে তোমার একটা পজিটিভ অংশ তৈরি হবে, একটা নেগেটিভ অংশ তৈরি হবে। এটা হবে নেগেটিভ অংশ আর এটা হবে পজিটিভ অংশ। ইলেকট্রন যদি এদিকে দেয় তখন কার্বোক্যাটায়ন কার্বনায়ন দুইটা তৈরি হতে পারে। এইটা কন্ডিশন গুলো তোমাদের এখন বাকি যে প্রশ্নটা আছে দেখো, সেই প্রশ্নটা হলো যে এখানে যেটা দেওয়া আছে যে কার্বনিয়াম আয়ন হলো কার্বন আয়ন, হ্যাঁ, আর মুক্তমূলক, তিনটা কথা, এই তিনটা পয়েন্ট দেওয়া আছে, তা তিনটারই আলোচনা করা লাগবে। সুষম বিভাজন বিষম বিভাজন গেল, এখন তুমি আসবে কার্বনিয়াম আয়ন না কার্বন আয়ন বা ফ্রি রেডিক। প্রথমে হলো মুক্তমূলক। হ্যাঁ, তাহলে মুক্তমূলক নিয়ে কথাবার্তা বলতে হবে, মুক্তমূলক নিয়ে অনেক কথাবার্তা অনেক বইয়ের বলা আছে। হ্যাঁ, এবং তাদের সুস্থিতি স্থায়িত্বের কথা বলা আছে। তাহলে প্রথমে মুক্তমূলক, তারপরে হলো স্থায়িত্ব, মুক্তমূলকে স্থায়িত্ব। সুষম বিভাজনের ফলে মুক্তমূলক তৈরি হয়, এই যে মুক্তমূলক তৈরি হয় একটা বিক্রিয়া দেখানো হলো।
তারপরে তার স্থায়িত্বটা বিষয়টা ব্যাখ্যা করতে বলছে, এইটাই হলো বড় সমস্যা। এই ব্যাখ্যা করতে বললে তোমাদের যে ইলেকট্রনিক যে কারণগুলো আছে, এই যে এখানে বলা আছে সুস্থিতি এইভাবে মানে তাদের টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি, মিথাইলমূলক এইভাবে তাদের সুস্থিতি হ্রাস পায়। এবং এইখানে যে কথাটা বলা আছে যে হাইপার কনজুগেটিভ প্রভাবের দ্বারা অ্যালকাইল গুলো সুস্থিতি হ্রাস পাচ্ছে। কিন্তু আমাদের কি কার্বনিয়াম আয়ন কি শুধু বা ফ্রি রেডিকেল শুধু অ্যালকাইলেই হবে? আমাদের ফ্রি রেডিকেল তো দ্বিবন্ধন হতে পারে, আমাদের ফ্রি রেডিকেল তো একক ত্রিবন্ধন হতে পারে। তখন কি হবে সেই কথা কিন্তু এখানে বলেনি। যারা একটু ভালো ছাত্র তারা আবার ওই দ্বিবন্ধন ত্রিবন্ধনের বিষয়গুলো নিয়ে এসে এখানে বলবে, যেহেতু স্থায়িত্বের বিষয়ে কথা বলছে। যদি আলফা বিটা অবস্থানে ফ্রি রেডিকেল যেখানে তৈরি হচ্ছে, ফ্রি রেডিকেলে জানো যে একটা ইলেকট্রন দেখানো হয় এই যে ডট দিয়ে, হ্যাঁ এটা ফ্রি রেডিকেল। এই ফ্রি রেডিকেল যেখানে তৈরি হয়েছে তার পাশে যদি আলফা বিটা, এটা হলো আলফা বিটা বলা হয়েছে, আলফা বিটা অবস্থানে যদি দ্বিবন্ধন থাকে তাহলে রেজোনেন্স দ্বারা এটা সুস্থিতি অর্জন করে। এখানে কিন্তু চলে আসছে রেজোনেন্স। আগে বলছিল হাইপার কনজুগেশন, এখন বলা হচ্ছে রেজোনেন্স। তাহলে দুইটা প্রভাব আমরা এখানে বললাম, ব্যাখ্যা কিন্তু এইভাবে বলতে হবে, হাইপার কনজুগেশন, রেজোনেন্স, এই বিষয়গুলো বলতে হবে। আবার রেজোনেন্সের দ্বারা যদি ফিনাইল মূলকে যদি তোমার তৈরি হয়, এই ফ্রি রেডিকেল তৈরি হয়, তাহলে কিন্তু তোমার আবার আরেকটা প্রভাব, এখানেও রেজোনেন্স প্রভাব কাজ করবে। ফিনাইল মূলক বলতে বেনজিন আলা মূলক, হ্যাঁ। তো এই বেনজিন আলা মূলক যখন আসবে, বেনজিন সঙ্গে বেনজিনের সাথে ফ্রি রেডিকেল তৈরি হচ্ছে, যে এরকম এই যে এখানে যেটা দেখানো হয়েছে, হ্যাঁ, টলাইল ফ্রি রেডিকেল। এই টলাইল ফ্রি রেডিকেলে তোমার দেখো সুস্থিতি কেমনে, এই যে রেজোনেন্স মাধ্যমে এটা আসছে, এই রেজোনেন্সের ছবিগুলো তোমাদের দিতে হবে, দিলে ফ্রি রেডিকেলের সুস্থিতি বর্ণনা হয়ে গেল। তাহলে এই হলো বিষয়। দেখো এখানে আমি সুস্থিতির মধ্যে বেনজাইল ফ্রি রেডিকেল, তারপরে অ্যালাইল ফ্রি রেডিকেল, তারপরে টারশিয়ারি ফ্রি রেডিকেল, তারপরে হলো অন্যগুলো আসছে। তোমাদের তো কি কব, কারেন্ট গেল গিয়া। ওকে, আমরা এটা দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে রে? শেয়ার অফ হয়ে গেছে। শেয়ার অফ হয়ে গেছে? হ্যাঁ আচ্ছা, আবার শেয়ার দিচ্ছি। ওকে, এখন হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার স্টার্ট হয়েছে। কারেন্ট গেল তো ভেজাল হয়ে গেল। আচ্ছা, তাহলে আমাকে একটু স্ক্রিনটা ছোট করে আনতে হবে। তাহলে এখন দেখো এই আমাদের এই টলাইল ফ্রি রেডিকেলে রেজোনেন্স দ্বারা স্থায়িত্ব লাভ করছে। তাহলে আমাদের আগে পেলাম হলো টারশিয়ারি, সেকেন্ডারি, প্রাইমারি মিথাইল মূলক, তারপরে হলো অ্যালাইল মূলক, তারপর টলাইল ফিনাইল মূলক। তাহলে সুস্থিতির ক্রমটা এই যে টারশিয়ারিটা এখানে বলে দেওয়া আছে, তো ওই যে টারশিয়ারি আগে, তাহলে অ্যালাইল যাচ্ছে আর ফিনাইল যাচ্ছে, বা শেষ। এটা আমার সুস্থিতি, ফ্রি রেডিকেলের সুস্থিতি বর্ণনা হয়ে গেল। তাহলে আমার ফ্রি রেডিকেল, প্রথমে ফ্রি রেডিকেল সংজ্ঞা কিভাবে তৈরি হলো, তারপরে স্থায়িত্ব। আর স্থায়িত্ব বিষয়টা তোমাদের একটু বলি, যে সুস্থিতি বিষয়টা হলো সুস্থিতি বিষয়টা সক্রিয়তার বিপরীত। এটা একটু মনে রাখবে, হ্যাঁ। তাহলে সক্রিয়তা তোমাদের যেহেতু চাইনি, তোমাদের সুস্থিতি চাইছে, তোমরা সুস্থিতির বিষয়টা বলবে, বা শেষ। কিন্তু সক্রিয়তা দিয়ে যদি কেউ বলে, তাহলে যত সুস্থিতি যত কম হবে, সক্রিয়তা তত বেশি হবে। তাহলে আমরা যদি এখানে যদি এখান থেকে আমরা বুঝতে পারতেছি মিথাইল মূলকের সক্রিয়তা, মিথাইল রেডিকেলের সক্রিয়তা সবচেয়ে বেশি হবে। এই হলো বিষয়, হ্যাঁ। এটা স্ক্রিন ছোট করা লাগবে, হ্যাঁ। এই তারপরে আমাদের হাতে আসতেছে কে, এটা তোমাদের লেখা থাকলো, এটা তোমাদের অ্যান্সার না, এটা একটা সাধারণ জ্ঞান আমি দিলাম তোমাদেরকে। বুঝি তো মাস্টার মানুষ একটু সুযোগ পাইলেই জ্ঞান ধরে, হ্যাঁ। তাহলে ঠিক আমরা আছে স্যার, সমস্যা নেই। এই জ্ঞানটা দিলাম। সুস্থিতি বেশি, কম, সক্রিয়তা কম। আবার সক্রিয়তা বেশি, সুস্থিতি কম। ওকে, কারেন্ট নাই তো ওই জন্য একটু সমস্যা হইতেছে।
এখন আমাদের হাতে স্যার আরেকটা এই ক্লাসটা ইউটিউবে থাকবে? অবশ্যই থাকবে, আমার সব ক্লাসই ইউটিউবে থাকে। তারপরে আমাদের হাতে আসতেছে হলো কার্বনিয়াম আয়ন। হ্যাঁ, কার্বনিয়াম আয়নের বিষয়ে বলি। কার্বনিয়াম আয়নের বিষয়ে আচ্ছা, এখানে একটা বিষয় বলি যে ফ্রি রেডিকেলের এরকম একটা অরবিটাল চিত্র কোন কোন বইয়ে আছে, তুমি ইচ্ছা করলে দিতে পারো। হ্যাঁ, তারপরে কার্বনিয়াম আয়ন আমি যা করছি আর কি, কার্বনিয়াম আয়ন এটা দেবো না, কার্বনিয়াম আয়ন এটা দেবো। তাহলে কার্বনিয়াম আয়নের বিষয়ে যখন আমাদের কথাবার্তা হবে, হ্যাঁ, পজিটিভ আয়ন যুক্ত কার্বন বিশিষ্ট আয়নকে, পজিটিভ চার্জ যুক্ত কার্বন বিশিষ্ট আয়নকে আমরা কার্বনিয়াম আয়ন বলবো। তাহলে এখানে বিষয়টা হলো যে কার্বনের উপরে পজিটিভ চার্জ থাকবে, হ্যাঁ, কার্বন পরমাণুর উপরে। তাহলে এই হলো বিষয়টা, এবং এদের সুস্থিতি হলো তোমার আগের মতো হাইপার কনজুগেশন এবং রেজোনেন্স বিষয়টা উল্লেখ করে সুস্থিতি বলতে হবে। হ্যাঁ, ওইটা তোমাদের খেয়াল রাখতে হবে। হাইপার কনজুগেশন, রেজোনেন্স আর আবেশ ফলাফল, তিন রকম ফলাফলের কথা বলা হয়। তাহলে আমরা এইখানেও 3 ডিগ্রিতে আমাদের 3 ডিগ্রিতে সুস্থিতি বেশি হবে, 2 ডিগ্রি সুস্থিতি তার চেয়ে একটু কম হবে, 1 ডিগ্রি সুস্থিতি আর একটু কম হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে সুস্থিতি স্থায়িত্বের ক্রমটা দেওয়া আছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি এভাবে। আমি এটা তোমাদের যে মেসেঞ্জার গ্রুপেও দিয়ে দিব পিডিএফ হিসেবে, ডাউনলোড করে নিও। হ্যাঁ, তারপরে আসে হলো আমাদের হাতে আসতেছে হলো কার্বনিয়াম আয়নের কার্বোক্যাটায়নের সুস্থিতির বিষয়ে আলোচনা হলো। কার্বোক্যাটায়নের গঠন যেহেতু চাইনি, আমাদের গঠন বলার দরকার নেই। হ্যাঁ, সুস্থিতির বিষয়টা আমাদের বলতে হবে, এই জন্য সুস্থিতির বিষয়ে যত কথাবার্তা সেই কথাবার্তাগুলো বলতে হবে, গঠনের কথাবার্তা কেউ চাইনি, তাহলে গঠন বলার কোনো দরকার নেই। হ্যাঁ, সুস্থিতির বিষয়ে তোমাদের যা যা বলা দরকার সেগুলি বলবে। তারপরে আসে হলো আচ্ছা, কারেন্ট যদিও আসেনি, আমরা ফ্ল্যাশ চালাই যেতে পারি নাকি? সবাই ঢুকতে পারছে? হ্যাঁ, আছে সবাই। ওকে, শেয়ার স্ক্রিন, তাহলে কার্বন আয়নের বিষয়ে আমরা কথা বলতেছিলাম। কার্বন আয়নের এই স্থায়িত্ব বিষয়টাও আছে। তাহলে আমরা এই কার্বন আয়ন এটা দিই, হ্যাঁ, কার্বন আয়ন এবং তার স্থায়িত্ব। তাহলে কার্বন আয়নের আমি জাস্ট তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি, বুঝছো? তোমাদের যেহেতু তোমাদের বইয়ের মধ্যে আছে সব, হ্যাঁ, সো এটা নিয়ে অত ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, তোমরা জাস্ট জিনিসগুলো দেখো যে এই বিষয়গুলো আমাদেরকে হাইলাইট করতে হবে, সবই যে লিখতে হবে এমন কোনো বিষয় নেই। হ্যাঁ, তোমার যেসব বিষয়গুলো হাইলাইট করতে হবে আমি সেগুলি তোমাদের দিচ্ছি, এবং সেটাই তোমার পিডিএফ হিসাবে থাকবে। হ্যাঁ, তোমরা সেই বিষয়গুলোকে সংক্ষিপ্ত করে লিখবে। তাহলে কার্বন আয়নের কার্বন আয়ন নেগেটিভ চার্জযুক্ত কার্বন পরমাণু বিশিষ্ট মূলককে কার্বন আয়ন বলবো, আর কার্বন আয়নের যে
স্থায়িত্ব হাইপার কনজুগেশন এবং রেজোনেন্স এফেক্টটা তোমাদের আলোচনায় নিয়ে আসতে হবে অবশ্যই, যে যেটা যেখানে আছে সেইভাবে আলোচনা করতে হবে। আর এরপরে তাহলে কার্বন আয়ন গেল, ফ্রি রেডিক্যাল গেল, তারপরে কার্বনিয়াম আয়ন গেল। 1 নম্বর উত্তর শেষ। এখন 2 নম্বর, তাহলে 2 নম্বর প্রশ্ন আমি বলছি যে 2 নম্বরে তোমাদের বইয়ের মধ্যে 2 নম্বরের আনসারটা সব জায়গায় নাই। তো আমি অ্যান্সার কিছু নিয়ে আসছি, তোমরা সেইভাবে দেখবে। হুম 2 নম্বরে আমি অনেকগুলো অ্যান্সার দিচ্ছি, তার মধ্যে থেকে দুইটা করে তোমরা দিবে। সব আমি অনেকগুলো দিচ্ছি, অনেকগুলো, এতগুলো দিছি যে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে যে কোনো দুইটা নিয়ে তোমরা অ্যান্সার করবে, দুইটা করে। আর বাংলায় লিখবে, এখানে ইংরেজিতে থাকলে বাংলায় লিখে দেবে। তাহলে আমরা কার্বন আয়ন পর্যন্ত গেছি, কার্বন আয়ন পর্যন্ত আমাদের কাজ শেষ হয়েছে। আমাদের এখন 2 নম্বর প্রশ্নের অ্যান্সার, আমরা 2 নম্বরের অ্যান্সার কিভাবে লিখবো আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। তোমাদের একমাত্র কবিরের বইয়ে এটা কিছুটা অ্যান্সার আছে, সম্পূর্ণ নাই। আমি এখান থেকে কিছু নিয়ে আসছি। নির্দেশক খ, বেনজিন ও টলুইনের 2টি করে প্রস্তুতি সমীকরণ সহ উপস্থাপন। বেনজিনের 2টি প্রস্তুতি সমীকরণ সহ উপস্থাপন। পেট্রোলিয়াম থেকে আমরা বেনজিন তৈরি করি, হেক্সেন থেকে তৈরি করা হয় 6টা কার্বনালা পেট্রোলিয়াম। 6 কার্বনের পেট্রোলিয়ামকে আমরা তাপীয় চাকরিক বিক্রিয়া করলে হেক্সেন পাবো। আর এছাড়া আমরা ইথাইনের পলিমারকরণ বিক্রিয়ার মাধ্যমে আমরা এটা তৈরি করতে পারি। হ্যাঁ, আমি এখানে সমীকরণগুলো কয়েকটা করে সমীকরণ দিয়েছি, তোমরা একটা করে সমীকরণ লিখবে, কয়েকটা লিখবে না। দয়া করে এটা একটু ভালো করে বুঝো, এগুলো নিয়ে কনফিউশনে থাকো তোমরা, কোনো কনফিউশনের কোনো দরকার নেই। যে কোনো একটা সমীকরণ লিখবে। আমি এখানে দেখো 3টা সমীকরণ, যে একটা দিছি, একটা দিছি, একটা দিছি, যে কোনো একটা সমীকরণ লিখবা, যে কোনো একটা বর্ণনা লিখবা। সব বর্ণনা লেখার দরকার নেই, একটা সমীকরণ দিয়ে একটা বর্ণনা। এখানে একটা পেট্রোলিয়াম থেকে দিছি বেনজিন, একটা ইথাইন থেকে বেনজিন তৈরি করা, 3টা সমীকরণ লিখে দিছি, যে কোনোটা দিবা। আবার বেনজয়িক, হ্যাঁ স্ক্রিনে তো দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে যে বেনজালডিহাইড থেকে টলুইন একটা চিত্র দেওয়া আছে, ওগুলো তো দেখা যাচ্ছে না। আসবে তোমাদের এই যে এখন কি দেখা যাচ্ছে? না স্যার, সাইড থেকে টলুইন দেখা যাচ্ছে স্যার। বেনজালডিহাইড থেকে টলুইন এটা দেখা যাচ্ছে। বেনজাইলডিহাইড থেকে টলুইন দেখা যাচ্ছে, স্ক্রিন গেল তার। এইটা বেনজাইলডিহাইড থেকে টলুইন দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ারিং। জি স্যার। আচ্ছা দাঁড়াও, স্ক্রিন শেয়ারিং। ও শেয়ার, হ্যাঁ। এখন তো এখন হ্যাঁ এখন দেখা যাচ্ছে। নির্দেশক খ লিখবে। আর তারপরে বেনজিনের 2টি প্রস্তুতি সমীকরণ সহ উপস্থাপন। তারপরে পেট্রোলিয়াম থেকে বেনজিন পাওয়া যায়, এটা কবিরের বইয়ে দেয়া আছে। ইথাইন থেকে পলিমারকরণের মাধ্যমে বেনজিন পাওয়া যায়। ইথাইনের আমি 3টা সমীকরণ দিছি, একটা 3টা, যে কোনো একটা লিখবে, বাস 2টা হয়ে গেল। আর যদি কেউ মনে করে যে আমি পেট্রোলিয়ামটা দিব না, আমি ইথাইনটা দিব, ইথাইনটা দিলে ইথাইনের 2টা বর্ণনা লিখছি, যে কোনোটা দিলে একটা দিবে, একটা। কনফিউশনে পড়ো না, আমি অনেকগুলো দিছি যেহেতু, তোমরা 2টা করে নিয়ে কাজ করবা। বেনজয়িক অ্যাসিড থেকে পাতন করে বেনজিন পাওয়া যায়। আবার ফেনল হতে বিজারণ দ্বারা বেনজিন পাওয়া যায় জিঙ্কের মাধ্যমে, জিঙ্কের বিক্রিয়াতে। আবার ডায়জোনিয়াম লবণ করে বেনজিন পাওয়া যেতে পারে। হ্যাঁ, এরকম অনেক বিক্রিয়া আমি লিখে দিছি, তোমরা যে কোনোটা দিয়ে শুরু করে, কিন্তু বিক্রিয়াটা বর্ণনা লিখতে হবে। আমি সমীকরণগুলো দিছি, অনেকগুলো সমীকরণ ইন্টারনেট থেকে কালেক্ট করে দিছি এগুলা। তোমরা এই যে এটা বর্ণনাটা লিখবে, দয়া করে বর্ণনা লিখলে তোমার অ্যান্সার হয়ে যাবে। এই আর সমীকরণ তুমি একটা ব্যবহার করবে, সবসময় সবগুলো সমীকরণ ব্যবহার করা দরকার। হ্যাঁ, ক্লোরোবেনজিন থেকেও বেনজিন পাওয়া যায়, হ্যাঁ, বিজারণের মাধ্যমে। এই সমীকরণটাও এটাও দিয়ে দিছি। এই হলো। আর টলুইন প্রস্তুতি সমীকরণ সহ উপস্থাপন। টলুইন পেট্রোলিয়াম থেকে 7 কার্বনের পেট্রোলিয়াম যদি হেপটেন থেকে আমরা টলুইন পাচ্ছি, অথবা 2 মিথাইল হেপটেন থেকে হেক্সেন থেকে টলুইন পাচ্ছি। হ্যাঁ, এরকম হাইড্রোকার্বন থেকে টলুইন তৈরি করা যায়।
আর হলো তোমার এই যে বেনজিন থেকে টলুইন তৈরি করা যায় ফিডল ক্রাফট বিক্রিয়া, এটা তোমাদের দুই জায়গায় অ্যান্সার আছে, যেহেতু এখানেও আছে, আবার তোমার ওই গ নম্বরেও আছে। তো দুই জায়গায় বিক্রিয়া, এই বিক্রিয়াটা তুমি শিখলে দুই জায়গায় কাজ করতে পারবে। আবার আমরা এই ফিডল ক্রাফট মিথাইলেশনের মাধ্যমে, আবার এই উডস্ফিটিক বিক্রিয়ার মাধ্যমেও আমরা হ্যালোবেনজিন থেকে আমরা টলুইন তৈরি করতে পারি। হ্যাঁ, এরকম অনেক 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 বিক্রিয়া দেওয়া আছে। তোমরা ইচ্ছা করলে ক্লিমেনসন বিজারণ করেও আমরা টলুইন তৈরি করতে পারি, যে বিক্রিয়াটা তোমরা একটু আগে দেখছিলা, বললা যে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো সো এইভাবে আমরা টলুইন তৈরি অনেকগুলো বিক্রিয়া আমরা শিখে গেলাম। আর এরপরে তোমাদের আসতেছে হলো তারপরে গ নম্বর প্রশ্ন। হ্যাঁ, স্যার একটা বিক্রিয়া দিলেই হবে? দুইটা করে বিক্রিয়া দেওয়া লাগবে, বেনজিনের জন্য দুইটা, টলুইনের জন্য দুইটা। আর কিছু প্রশ্ন? না স্যার। বেনজিনের জন্য দুইটা, টলুইনের জন্য দুইটা করে বিক্রিয়া দেওয়া লাগবে। তারপরে নির্দেশক গ। হ্যাঁ, নির্দেশক গ এ কি বলছে? নির্দেশক গ এ বলছে হলো বেনজিনের নাইট্রেশন ও অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। হ্যাঁ, কৌশল কথা বলতে, মানে কৌশল নিয়ে কথা বলছে। তোমরা এখন ছাত্র সংখ্যা কমে গেল, 64 জন আসছে। আচ্ছা, কৌশল, দুইটা বিক্রিয়া কৌশল, তাহলে দুইটা বিক্রিয়া কৌশল তোমাকে লিখতে হবে। হ্যাঁ, তাহলে কৌশলটা নাইট্রেশন বিক্রিয়া কৌশল তোমাদের বইয়ে দেওয়া আছে অনেক, যে কোনো একটা কৌশল দিলেই হবে। হ্যাঁ, অনেক বইয়ে অনেক ভাবে দেওয়া আছে, জাস্ট একটা কৌশল দিয়ে দিবা, বাস শেষ। এই যে এইভাবে চক্রের কৌশল, আগে নাইট্রোনিয়াম আয়ন তৈরি করতে হবে, নাইট্রিক অ্যাসিডের সাথে সালফিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়, এটা হলো নাইট্রোনিয়াম আয়ন। হ্যাঁ, তারপরে তোমার হলো নাইট্রোনিয়াম আয়নের সাথে তোমার আবার ওই বেনজিনের বেনজিনের একটা সিগমা কমপ্লেক্স তৈরি করবে, সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন সরে যায়, বেনজিন নাইট্রোবেনজিন তৈরি হবে। ওইটা কেন হয় এটা তোমরা জানো, ওই বেনজিন চক্র তার সুস্থিতি বজায় রাখতে চায়। এটা স্পেশাল সুস্থিতি আছে যেটা রেজোনেন্স বলে, অনুরণন সুস্থিতি বলে। এই অনুরণন সুস্থিতি বজায় রাখার জন্য এই প্রতিস্থাপন বিক্রিয়াগুলো ঘটায়। যাই হোক, এগুলি তোমরা জানবা বা এটা পড়তে যে জানবে। তো এখানে তোমার অ্যান্সারের সাথে এগুলি সম্পর্কযুক্ত নয়, ওই জন্য ওগুলি নিয়ে আর কথা বলি না। হ্যাঁ, তারপরে তোমার আসতেছে হলো অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। হ্যাঁ, অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল হলো মানে ফিডল ক্রাফট বিক্রিয়াটা দেখাইতে হবে, কিভাবে ফিডল ক্রাফট বিক্রিয়াটা হচ্ছে। তাই অ্যালকাইলেশন বেনজিনের সাথে, বেনজিনের অ্যালকাইলেশন বিক্রিয়া কৌশল, একটা বেনজিন চক্রের সাথে অ্যালকাইল বিক্রিয়া করে দেখাতে হবে। হ্যাঁ, এটা এটা হলো, এটা আরেকটা পেজে দিই। স্যার বেঞ্জিনের চিত্রগুলো কি কলম দিয়ে আঁকবো? হ্যাঁ, কলম দিয়ে আঁকো বা পেন্সিল দিয়ে করতে পারবা। হ্যাঁ, এই অ্যালকাইলেশন বিক্রিয়ার কৌশল। হ্যাঁ, এই কৌশলগুলো তোমাদের লিখতে হবে। এই কৌশলগুলো আবার অনেক অনেক জায়গায় ভেঙে ভেঙে লিখছে। হ্যাঁ, তোমরা ইচ্ছা করলে ভেঙে ভেঙেও লিখতে পারো। ভেঙে ভেঙে কেমন আমি একটু দেখাই দিই। হ্যাঁ, দ্বিতীয় ধাপ, এই যে এখানে একটা ধাপ আছে, আমি একটু দেখাই। এখানে তো একবারে করছে, আবার কেউ কেউ আবার ভেঙে ভেঙে লিখছে। এই যে এইভাবে, হ্যাঁ, এখানে 8 দিয়ে এই যে বেনজিন চক্রটা আবার আটটা লাগাই দিচ্ছে, হাইড্রোজেনের সাথে হাইড্রোজেনকে সরাই রাখছে, রেখে আবার এই যে এই ইলেকট্রনের ট্রান্সফার দেখায়, সিগমা কমপ্লেক্সটা দেখাচ্ছে থার্ড ব্র্যাকেটের ভিতরে। এইভাবেও তোমরা লিখতে পারো। হ্যাঁ, তোমাদের যে লিখতে কোনো সমস্যা নাই, যে কোনো ভাবে লিখলেই হবে, কোনো হেজিটেশন করবে না। সামান্য সামান্য বিষয় নিয়ে এত হেজিটেশন করার দরকার নেই, তোমার বইয়ে যেটা আছে ওইটাই ঠিক মনে করবা। তারপরে প্রশ্নটা আমাদের দেওয়া আছে হলো যে বেনজিন চক্রে তোমার কি বলো ওইটা,
নির্দেশক ঘ মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক হলো নাইট্রোমূলক মেটা নির্দেশক। তাই এই মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক আর নাইট্রোমূলক মেটা নির্দেশক এটা কিভাবে লিখবে এটা আমরা আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ, নির্দেশক কেমনে লিখতে হয় এটা তোমরা জানো, তারপরেও আমি দেখাই দিই। একটা এই রেজোনেন্স মিথাইলমূলক বেঞ্জিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক। হ্যাঁ, বেঞ্জিন চক্রে যদি একটা মিথাইলমূলক যুক্ত থাকে তাহলে এটা হয়ে যায় টলুইন। এই টলুইনের মধ্যে যে কোনো বিক্রিয়া যদি আমি ঘটাইতে চাই, হ্যাঁ, এটা তোমার হলো নির্দেশক। বেঞ্জিন চক্রে অর্থপ্যারা নির্দেশক, আমরা নির্দেশকের প্রথম অংশ নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, প্রথম অংশ হলো যে বেঞ্জিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক হওয়ার কারণ এই হাইপার কনজুগেশন, এই যে দেখায়া ওই বিভিন্ন ইলেকট্রন ট্রান্সফার থেকে এই ছবিটা দিতেই হবে, এই ছবি ছাড়া অ্যান্সার হবে না। হ্যাঁ, এই ছবিগুলো আঁকতে অনেকে ভয় পায়, ভয় পাওয়ার কিছু নাই। আর বেঞ্জিন চক্রে মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক অনেকভাবে এই অ্যান্সার লেখা আছে, বিভিন্ন বইয়ে লেখা আছে, আমি জাস্ট ছবিটা দেখাচ্ছি যে কোনটা দিতে হবে। আর বেঞ্জিন চক্রে নাইট্রোমূলক তোমার হলো মেটা নির্দেশক, এটা কারণটা বলতে হবে। আর তারপরে অন্যান্য যে ব্যাখ্যা ট্যাখ্যাগুলো আছে তোমাদের দেওয়া বিভিন্ন বইয়ে, সেই ব্যাখ্যাগুলো দিবে বাস। হ্যাঁ, এই বেঞ্জিন চক্রে নাইট্রোমূলক মেটা নির্দেশক, এখানে যে ইলেকট্রন ট্রান্সফার হয়ে বলতেছে যে মেটা অবস্থানে এই 2 নম্বর এবং 4 নম্বর এবং 6 নম্বর পজিশনে তোমার ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, পজিটিভ চার্জ তৈরি হচ্ছে, কিন্তু ইলেকট্রোফাইল তো যাবে নেগেটিভ চার্জ, যেখানে ইলেকট্রন বেশি আছে সেই জায়গায় যাবে। তাহলে যেহেতু 2, 4, 6 মানে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে, ইলেকট্রন নেই, পজিটিভ চার্জ হয়েছে, এই জন্য মেটা অবস্থানে তাহলে ইলেকট্রনের গাঢ়ত্বের উপরে কোনো হাত পড়ে নেই, মেটা অবস্থানে যে পরিমাণ ইলেকট্রন ছিল ওই পরিমাণই আছে, তাহলে ইলেকট্রন যে চাচ্ছে ইলেকট্রোফাইল সে যাবে মেটা অবস্থান। কারণ যে মেটা অবস্থানে ইলেকট্রনের ঘাটতি হয়নি, ইলেকট্রনের ঘাটতি হয়েছে অর্থ এবং প্যারা অবস্থানে। আর উপরেরটাই বলতেছে মিথাইল মূলকের উপস্থিতিতে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রনের আধিক্য হয়েছে, নেগেটিভ চার্জ তৈরি হয়েছে, পজিটিভ 2টা করে ইলেকট্রন বেশি চলে আসছে। তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে ইলেকট্রন বেশি হওয়ার কারণে ইলেকট্রোফাইল যাবে অর্থ এবং প্যারা অবস্থান, যেখানে ইলেকট্রন বেশি আছে সেই জায়গায় ইলেকট্রোফাইল যাবে। এই বিষয়টাই তোমাদের এখানে ফুটাই তুলতে হবে কথাবার্তার মধ্যে। এটা নিয়ে অনেক লেখা আছে আমার কাছে, আমি অনেক বই থেকে কালেক্ট করছি। তোমাদের যখন তোমাদের যদি কোনো সমস্যা হয় সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করবে, আমি তোমাদের সাথে কথা বলবো এবং সবাইকে হেল্প করার চেষ্টা করব, কোনো সমস্যা মনে করবো না। হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার আমি ইয়াতে লিখে দিচ্ছি। আমার মোবাইল নাম্বার 200। মোবাইলে কেন যোগাযোগ? মেসেঞ্জার কি হয়েছে তোমাদের? মোবাইলে কথা বলতে আমার বিল্ডিং থেকে সমস্যা হয়, মেসেঞ্জারে কল করবা, পারবে না মেসেঞ্জারে কল করতে? আচ্ছা স্যার। মেসেঞ্জারে কল দিবা। আমি মোটামুটি নেটের মধ্যেই থাকি প্রায় সময়। আর মোবাইল নাম্বার তো প্রথম দিনই লিখে দিয়েছিলাম ক্লাসে, 01718169211, আমি লিখে দেবো। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, এটা আবার 01718, হ্যাঁ, তারপরে 169211। এটা তো গোটা বিশ্ব চলে যাবে তো ভিডিও, এই জন্য একদিন দেওয়া মুশকিল। তাহলে তোমরা এই ভিডিওগুলো শেয়ার করিও তোমাদের বন্ধুদের সাথে। আজকে যা ক্লাস হইলো, হ্যাঁ, ক্লাস আর 2-3 মিনিট সময় আছে। এই স্যার, হ্যাঁ, চিত্রগুলো মানে পেন্সিল দিয়ে করা ভালো না কলম দিয়ে করা ভালো, কোনটা করব? পেন্সিল দিয়ে করলো তাহলে মুছামুছি করে ঠিকঠাক করতে পারবে। আচ্ছা, আর হচ্ছে ওই যে কার্বন, হাইড্রোজেন এইসব নামগুলো কলম দিয়ে লিখবো না ওটা পেন্সিল দিয়ে লিখবো? এই সংকেতগুলা, জি স্যার। হ্যাঁ, এগুলো পেন্সিল দিয়ে লিখবে। একটা চিত্র যখন আঁকবে তখন পেন্সিল দিয়ে আঁকলে পেন্সিল দিয়েই কাজ করবে। হ্যাঁ, এই 4টা প্রশ্নের উত্তর আমি দেখা দিলাম কিভাবে লিখতে হবে। আশা করি তোমরা
আর ভালো ছাত্ররা আরো ভালো কিছু লিখবে, আরো অরবিটাল ছবি টবি দিতে পারবে, অরবিটালের ছবি টবি দেওয়া আছে বিভিন্ন বইয়ে। হ্যাঁ, যারা একটু মনে করো যে খুবই মানে সুন্দরভাবে উপস্থাপন করতে চাও করবে। কেউ কেউ আছে লেথার মানে লেথারিজম, সে লিখতেই চায় না। আমি কিছু খাতা পাইছি মানে এমন ভাব যে দয়া করে স্যার জমা দিছি, এই পর্যন্তই। বলে স্যার স্যার অ্যাসাইনমেন্টের নাম্বার নাই, এই জন্য স্যার অনেকে গুরুত্ব দেয় না, তাই তো মনে হয় স্যার। অ্যাসাইনমেন্টে 30% নাম্বার অ্যাড হবে, তোমরা জানো তো। স্যার কালকে একজন বললো 10% বললো। আরে তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে, প্র্যাকটিক্যালে নাম্বার যাচ্ছে, প্র্যাকটিক্যালে খাতা জমা দিতে হবে, জানো তো তোমরা। তোমরা যে ফার্স্ট ইয়ারে প্র্যাকটিক্যাল করছো না, স্যার যারা ট্রান্সফার নিয়ে আসছে এদের কিভাবে কি করতে হবে? ওরাও প্র্যাকটিক্যাল ওদের দেখে দেখে পূরণ করে দিবে, আর কি করবে। স্যার এটা তো নির্দিষ্ট কোনো ডেট নাই না? আমরা না ডেট দিচ্ছি তো, এই মাসের মধ্যে, এই মাস না আগামী মাসের মধ্যে জমা দিতে হবে খাতাগুলো। আমাদের এখানে যারা প্র্যাকটিক্যাল করছে তাদের খাতাগুলো জমা দিবে, আমরা নির্দেশনা নোটিশ চলে যাবে তোমাদের কাছে। আর স্যার অনেক সেকশনে তো কেমিস্ট্রির কোনো প্র্যাকটিক্যালি করানো হয়নি, মানে লেখাই হয়নি খাতা। সব সেকশনে হয়েছে, আমরা কালকে হিসাব করছি, প্রত্যেকটা সেকশনে কমপক্ষে 4টা প্র্যাকটিক্যাল হয়েছে। না স্যার, আমাদের সি সেকশনে মাহবুব স্যার নিছিল, খাতায় মাত্র একটা লেখা হয়েছিল, কিন্তু সেটা স্যার চেক করার আগেই তো কলেজ বন্ধ হয়ে গেছে। কিন্তু মাহবুব স্যার তো বললো উনি 4টা করছে, করাইছে প্র্যাকটিক্যাল। কিন্তু স্যার আমাদের সি সেকশনে তো তাই হয়েছে, এখন স্যার যে কোন সেকশনে করাইছে। তোমাদের সেকশনে যে যে সেকশনের দায়িত্ব ছিল সেই সেকশনে উনি তো কালকে মিটিং এ বললো যে আমি সব করাইছি। আর আর কা- আর কা- আর কারো কোনো সমস্যা আছে কিনা প্র্যাকটিক্যাল নিয়ে, এগুলি আমাদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবে, দরকার হলে আমরা প্র্যাকটিক্যাল করাই দেবো। মানে আমরা আগে যেগুলো করছি সেগুলোই দিব নাকি আবার নতুন করে কিছু করতে হবে? না না, যেগুলি করছো ওগুলি আমরা উল্লেখ করে দেবো, সেগুলি আমরা চাবো, আমরা নতুন করে কিছু করাবো না। স্যার স্যার এদের অনেক মধ্যে সাবজেক্টের দুই একটা হয়েছে, আবার অনেক সাবজেক্টের অনেকগুলা হয়েছে, সেগুলার কি হবে? যেগুলি অনেকগুলো হয়েছে সেগুলি অনেকগুলোই জমা দিবা। আমাদের কেমিস্ট্রি যেমন কোনো কোনো সেকশনে 5-6টা লবণ হয়ে গেছে, আবার কোনো কোনো সেকশনে একটা, ওই যে একটু আগে সি সেকশন বললো যে একটা হয়েছে। সি এর এটা কোন গ্রুপ রে বাবা? স্যার হয়েছে স্যার আমাদের, মানে আমরা সে সেকশনে ছিলাম, সে সেকশনে অনেকগুলাই হয়েছে, কিন্তু বায়োলজি আমাদের গ্যাপ ছিল একটা গ্রুপে। হুম, ওই সি এর হয়তো একটা দুইটা গ্রুপে হয়তো দেখা যাবে যে হয়তো একটা দুইটা ক্লাস পাইছে, বাকিগুলো অনেকগুলো পাইছে। হ্যাঁ, এরকম হয়েছে। এরকম হইলেও সমস্যা নাই, আমরা যে কটা হয়েছে ওই কটা জমা দিলেই হবে। স্যার হুম। শুনলাম যে শর্ট সিলেবাসের উপরেই নাকি প্র্যাকটিক্যালের জমা দেওয়া থাকবে। যেটা লেখা যারা লিখছো তাদেরটা বাদ যাবে না। হ্যাঁ, ওকে, কয়জন আসছো? হ্যাঁ, কারেন্ট আসছে এখনই।
আচ্ছা, ক্লাসের ভিডিওটা একটু লম্বা হবে, সমস্যা নাই। তোমরা তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, এখন আমি ওই আরো কিছুক্ষণ ক্লাস নিতে পারবো, অলরেডি কারেন্ট চলে এসছে। হ্যাঁ, কারো কোনো সমস্যা থাকলে বলো। কথা শোনা যাচ্ছে আমার? Okay. তাহলে এইসব ছবিগুলো দিবে তোমরা, হ্যাঁ, দিয়ে অ্যান্সার করবে। আমি আরেকটা এই বেঞ্জিন মূলকে মেটা নির্দেশকের আমি আরেকটা ইয়ে দিই, অ্যান্সার দেখাই তোমাদেরকে। এটা একটা ডুপ্লিকেট, মানে এইটারই আরেকটা আনসার। তো মেটা অবস্থানে প্রবেশ করবে কি জন্য, সেটা এখানেও একইভাবে ব্যাখ্যা করছে। তোমরা এটাও দিতে পারো। এরকম অনেক অনেক অ্যান্সার আছে, অনেক অ্যান্সার আছে। তো এই হলো তোমাদের মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক হলো নাইট্রোমূলক মেটা নির্দেশক। কারণটা হলো যেখানে ইলেকট্রন বেশি থাকে সেই জায়গায় তোমার মূলকটা আক্রমণকারী মূলক সেই জায়গায় আক্রমণ করতে চায়। তাই নাইট্রোবেনজিনে ইলেকট্রন ঘনত্ব কমে যাচ্ছে 2 আর 4-এ অর্থপ্যারা পজিশনে, আর মিথাইল মূলকের উপস্থিতিতে অর্থপ্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। হ্যাঁ, দুই ধরনের বিষয়। এই হলো আমি টোটাল অ্যান্সারটা, আমার 4টা অ্যান্সার আমি দেখানোর দায়িত্ব আমার, দেখাইছি। এবং তোমরা এইভাবে বিভিন্ন বইটি ফলো করে এইভাবে অ্যান্সার করবে। হ্যাঁ, এবং গুলাই ফেল না আবার ওই একটার সাথে। আমি কিন্তু এক একটা অ্যান্সার 2-3টা করে নমুনা দেখাইছি। হ্যাঁ, গুলাই ফেলে অনেকেই 2-3টাই লিখে দিও না, একটা লিখবে তাইলেই হবে। হ্যাঁ, অনেকেই 2-3টা লিখে দিতে, মানে যা পাইছে মনে করছে এটাই মনে হয় আনসার। এটা আনসার নয়, তোমাদের একটু বুঝতে হবে। তোমরা ম্যাচিউর হয়েছো, 18 বছর বয়সের কাছাকাছি বয়স তোমাদের সবার। সরকারের, আমাদের দেশের নাগরিকত্বের পুরো দায়িত্ব পাচ্ছ তোমরা। হ্যাঁ, তো তোমাদের একটু ম্যাচুরিটি আসতে হবে। এই কোনো বিষয়ে কি বলতে যাচ্ছে, হ্যাঁ, সেটা সবাইকে সমভাবে বুঝতে হবে। আর তোমাদের মধ্যে সবাই যে সমভাবে বুঝবে এমন কোনো কথা নেই। অনেকেই একটু কম বুঝবে, কেউ আবার বেশি বুঝবে, কিন্তু গড়পড়তা একটা বোঝার ভাব আছে, সেই বোঝাটা তোমাদের আসতে হবে। এই হলো বিষয়গুলা। হ্যাঁ, আর এখানে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলো করতে পারো। আমি আর পেজটা, হ্যাঁ, এই 3টা সাবজেক্টে, যে ফিজিক্স, কেমিস্ট্রি আর হলো তোমার বায়োলজি বা ম্যাথ, যার যেটা আছে, এই 3টার প্র্যাকটিক্যাল খাতা। যা আমরা কেমিস্ট্রিতে মধ্যে যা হয়েছে সেটা নিয়ে আমরা সেটাই বলবো, সেটাকেই দরকার হলে। আর সেকেন্ড পার্টের তো হয়নি মনে হয়, তারপর দেখা যাক কি সিদ্ধান্ত আসে, আমরা কি করতে পারি। যেহেতু 2টা করে এক্সপেরিমেন্ট জমা দিতে বলা হয়েছে, আমরা 2টা করে এক্সপেরিমেন্ট তোমাদের অলরেডি করানো হয়েছে। হ্যাঁ, আমরা এটা নিয়ে টেনশন করতেছি না। প্র্যাকটিক্যাল তোমাদের করানো হয়েছে, তোমরা আশা করি সেখানে করতে পারবে। স্যার, আমাদের সি সেকশনের একটা গ্রুপে পরীক্ষা হচ্ছিল, ওই জন্য ফিজিক্সের একটা মাত্র প্র্যাকটিক্যাল হয়েছে। এখন আমরা কি করব? ফিজিক্সে আরেকটা কারো দেখে আরেকটা তুলে দাও। তুমি সি এর কত নম্বর গ্রুপ? সি এর 1, 2, 3, 4 ছিল না? জি স্যার। হ্যাঁ, তুমি তোমার একের বা সি এর 2 এর কারণ নিয়ে ওইটা ফিজিক্সের স্যারদের সাথে কথা বললাম। আমি সিদ্ধান্ত দিলে আবার সমস্যা হবে। কেমিস্ট্রিতে সিদ্ধান্ত দিলাম যে তোমরা সি এর কোনো একটা গ্রুপের কারো একটা খাতা দেখে আরেকটা লবণ তুলে দিও, যদি এরকম কারো থাকে সি এর। ফিজিক্সের স্যারেরা আর এইসব বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে তোমাদের সুব্রত স্যার।
সুব্রত স্যার, মোস্তাফিজ স্যার, জুয়েল স্যার। আমরা পরামর্শ দিতে পারি কিন্তু সিদ্ধান্ত দিতে পারবো না, বুঝছো? সিদ্ধান্ত দিবে তোমার সুব্রত স্যার অথবা মোস্তাফিজ স্যার অথবা জুয়েল স্যার। ওনারা যে কথা বলবেন ওইটাই, ওনাদের উপরে তোমাদের জন্য কোনো কথাবার্তা নেই। আমরা ওনাদেরকে পরামর্শ দিব, ওনারা সেই পরামর্শ যুক্তিপূর্ণ হলে পালন করবে। আর কোনো কথা? আমার এটা আগের রেকর্ডিংটা, ভিডিওটা রেকর্ডিং হচ্ছে তো, ওই জন্য আমি ততক্ষণ ক্লাস চালাবো যতক্ষণ রেকর্ডিংটা চলতে থাকবে। হ্যাঁ, তোমাদের কোনো সমস্যা থাকলে বলো। আমার আগে তোমাদের এই ক্লাসটা দ্বিতীয়বার যে শুরু হলো তার আগে যে রানিং ছিল ওইটা রেকর্ডিং হচ্ছে, ওইটা রেকর্ড শেষ না হওয়া পর্যন্ত এই ক্লাসটা বন্ধ করা যাবে না। এই হচ্ছে তোমাদের কেমিস্ট্রির মানে বিষয়গুলা। তোমরা প্রথমে বলে বন্ধনে সুষম বিষম বিভাজন পাইলা, তারপরে তুমি ফ্রি রেডিক্যাল, কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন পেলে, তারপরে তুমি পেলে হলো বেনজিনের এবং টলুইনের দুইটা করে প্রস্তুতি। আমি অনেকগুলো প্রস্তুতি দিচ্ছি, তার মধ্যে দুইটা করে নিবা, বাস শেষ। সমীকরণটা লিখে নিয়ে তারপর সমীকরণের বর্ণনাটা লিখবা। হ্যাঁ, সমীকরণের বর্ণনা করা শিখতে হবে, কারণ এটা তোমাদের একটা বড় একটা কাজ। যেমন আমি যে সমীকরণটা এখন দেখা যাচ্ছে তোমাদের স্ক্রিনে, হ্যাঁ, শেষের লাইনে শেষে একটা সমীকরণ দেখা যাচ্ছে, ওখানে এইটা বর্ণনা লিখতে গেলে বলতে হবে যে নাইট্রোবেনজিনের যে মেটা অবস্থান দুটিতে, মেটা অবস্থান কিন্তু দুইটা, হ্যাঁ, 3 নম্বর এবং 5 নম্বর। মেটা অবস্থান দুটিতে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রন ঘনত্ব বেশি দেখা যাচ্ছে, কারণ যে অর্থপ্যারা অবস্থানে ইলেকট্রন পজিটিভ চার্জ হয়ে আছে, হ্যাঁ, তাই ওখানে ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে মেটা অবস্থানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকার কারণে ইলেকট্রোফাইল, ইলেকট্রন ঘাটতিযুক্ত যে বিকারক, সেই ইলেকট্রোফাইলটি মেটা অবস্থানে আক্রমণ করবে, এটা দেখানো হচ্ছে বাম দিকে। এবং আক্রমণ করার পরে যে যৌগটা উৎপন্ন হয়েছে মেটা বিক্রিয়াজাত যৌগ, এটা ডান দিকে দেখানো হয়েছে তীর চিহ্নে। এটা হলো তার বর্ণনা। তাহলে দেখো একটা সমীকরণের মধ্যে যে কথাটা আমরা বলে দিচ্ছি সেই কথাটা ভাষায় লিখতে গেলে কত বড় একটা প্যারা চলে আসতেছে। হ্যাঁ, তাহলে এই যে বিষয়টা, এটা তোমাদের যোগ্যতা অর্জন করতে হবে, এই জন্য 2 নম্বর প্রশ্নটা দেওয়া হয়েছে, মানে খ প্রশ্নটা, যে বেনজিনের 2টা প্রস্তুতি আর হলো টলুইনের 2টা প্রস্তুতি, যাতে তোমরা বিক্রিয়া দেখে ভাষাগুলো বলতে পারো। আর বিক্রিয়াগুলো অনেক বিক্রিয়া আছে। এখন তোমাদের যদি স্যারেরা বলে যে এইসব বিক্রিয়া বইয়ের মধ্যে নাই, তোমরা পেলে কোথায়, বলে স্যার প্রশ্ন করছেন তো আমি ইন্টারনেট ঘাটে বের করছি, বাস শেষ। বইয়ের মধ্যে মাত্র 2টা বিক্রিয়া দেওয়া আছে, 2টা করে। তাও আবার কবিরের বই, অন্য কোনো বইয়ে নাই বেনজিন তৈরি বা টলুইন তৈরি বিক্রিয়া। এইটা একটা সমস্যা, মানে এক বই থেকে সব অ্যান্সার ইয়েগুলো করছে। আর মইজের বইয়ে স্থায়িত্ব নিয়ে বিশাল বিশাল আলোচনা আছে। মইজের বইয়ে দেখবা যে তুমি স্থায়িত্ব, কার্বনিয়াম আয়ন, কার্বন আয়ন, পিরিয়ডিক্যাল স্থায়িত্ব পড়তে চাও, বেশি করে ভালো করে জানতে চাও, তাহলে মইজের বই পড়বা। মইজের বই হলো কোন প্রকাশনী? মইজের বই হলো নাবিসা প্রকাশনী। হ্যাঁ, নাবিসা প্রকাশনীর বইয়ে দেখবা যে এগুলি নিয়ে এক একটা পিরিয়ডিক্যাল স্থায়িত্ব নিয়ে অন্তত তার 3-4 পৃষ্ঠা আলোচনা আছে। আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন করো, প্রশ্ন নাই? অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো প্রশ্ন নাই? তোমরা কি অ্যাসাইনমেন্ট দেখছো বাসায় বসে, এই যে যে কাজগুলো দেওয়া হয়েছে? জবাব দাও, আমি তো শুনি, একটু তোমাদের কাছ থেকে একটু কথা বলি, কারণ যে আমার হাতে এখনো সময় আছে কিছু মিনিট। কারণ এখন এটা ভিডিও বন্ধ করলেই ওই আগের রেকর্ডিং বন্ধ হয়ে যাবে, তখন খুব সমস্যা হয়ে যাবে। তাহলে রেকর্ডিং না পারলে আমি নেটে দিতে পারবো না। এই জন্য কিছুক্ষণ কথা চালিয়ে যেতে হবে তোমাদের সাথে।
কে কি দেখছো তোমাদের বইগুলো? কয়জন আছে এখানে? মাত্রই কয়জন? 9 জন, আমি সহ 9 জন, তার মানে 8 জন আছে। এই আমার পিছনে কি দেখা যাচ্ছে দেখছো? এটার নাম জানো? এটা কি জিনিস? এটা কি বলে? পিছনে যে আকাশে এই যে মেঘের মতো ঘুরতেছে বা দুলতিছে বা এদিক ওদিক কম বেশি হচ্ছে, এটা কি বলে জানো? তরঙ্গের মতো। এটা বলে অরোরা। অরোরা এটা হলো যেহেতু গাছ দেখা যাচ্ছে তার মানে এটা হলো উত্তর মেরু, নরওয়ে বা ওই সুইডেনের কোনো অংশ থেকে তুলছে ছবিটা, এই ভিডিওটা। তাহলে অরোরা বেরিয়ালিস, হ্যাঁ, আগে উত্তর মেরু অরোরা। এই হচ্ছে বিষয় আজকে। তাহলে এখানে ক্লাস শেষ করি। আগের রেকর্ডিং শেষ হয়েছে, এখন পরের রেকর্ডিং শুরু করব। হ্যাঁ, সবাইকে ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। রেকর্ডিংটা দিব। আর কোনো সমস্যা হলে, যেহেতু কালকে তোমরা লেখা শুরু করবে, হ্যাঁ, দ্রুত লিখে ফেলো। ওকে, ধন্যবাদ সবাই।